আসসালামু আলাইকুম, টিকি ভাই মাহমুদের দর্শকবৃন্দ, নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমি আজকে একটা নতুন ব্যাপার নিয়ে কথা বলবো। ইরান ইসরায়েল যুদ্ধ, সাথে বিশ্বের মাতাল প্রেসিডেন্ট আমেরিকার বোমাবর্ষণ, সব মিলিয়ে এই তথ্যগুলো দেখার জন্য আমরা উদ্গ্রীব থাকি। আমরা সোশ্যাল মিডিয়ায় ঝুমারি, আমরা এক্সে যাই, আমরা ফেসবুক, ইউটিউব, গুগল ঘেটে তন্ন করে ফেলি তথ্য জানার জন্য। কিন্তু আসলে এই যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ কি বার্তা পাচ্ছে, এইটা নিয়ে আমরা ভাবি না। দেখুন, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হলো কিছুদিন আগে, আপনারা জানেন। এই ইউক্রেন রাষ্ট্রটি কিন্তু পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে তৃতীয় নম্বর ছিল, কিন্তু তারা বৈশ্বিক মোড়লদের নিরাপত্তা প্রতিশ্রুতিতে বিশ্বাস করে তারা তাদের এই পরমাণু কর্মসূচি গুটিয়ে নেয়। ফলে কি হলো দেখেন, রাশিয়ার কাছে তারা কিভাবে নাকানে চুবানি খেলো। আপনার কাছে কি মনে হয়, তাদের কাছে যদি পরমাণু অস্ত্র থাকতো তাহলে রাশিয়া তাদেরকে আক্রমণ করার আগে অন্তত 5 বার ভাবতো? এটাই বিশ্বের নিয়ম। জোরজার মুল্লুক তার এই কথাটা অস্বীকার করার মতো পরিস্থিতি বিশ্বে আর কোনোদিন আসবে না ভাই। দেখুন, আমি কিছু নোট ভিত্তিক কথা বলবো আমার সময় বাঁচানোর ক্ষেত্রে। বাংলাদেশের স্বাধীনতার 54 বছর পার হয়েছে, কিন্তু এই সময় দাঁড়িয়ে দেশে নেই কোনো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আছে স্বল্পমাত্রার চাইনিজ FM-90 মিসাইল সিস্টেম, তাও সীমিত পরিসরে। শুধু চাইনিজ FM-90 সহ আরও কিছু এরিয়াল সিস্টেম দিয়ে বাংলাদেশের 1,47,500 বর্গ কিলোমিটারের ভূমি আর 1,18,813 বর্গ কিলোমিটারের সাগরের উপরের বিশাল আকাশ রক্ষা করা যাবে কিনা তা দেশের সচেতন নাগরিকদের ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমরা শুধু আমলাই বানিয়েছি, অথচ কত প্রতিভাবান বিজ্ঞানী আর প্রকৌশলীকে দেশের জন্য কাজে লাগানোর সুযোগ দিয়েছি কিনা সেই প্রশ্নের উত্তর আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে। পাশের দেশে নন ইস্টার্ন অ্যাক্টর আর্মি কিংবা মিয়ানমারের জান্দা সরকার যদি ভুল করেও সারফেস টু সারফেস মিসাইল কিংবা বার্মার হাতে থাকা রাশিয়ার 4.5 জেনারেশনের সুখোই SU-30 বিমান দিয়ে বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করে, অথবা কেউ চরম উচ্চাভিলাষের জন্য যদি ঢাকায় মিসাইল ছুড়ে মারে, বাংলাদেশ কি তা ঠেকাতে পারবে? আমাদের দেশে কি সেই সক্ষমতা আছে? প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান উভয়েরই রয়েছে পরমাণু অস্ত্র, অত্যাধুনিক যুদ্ধবিমান। আর আমাদের বহরে সর্বোচ্চ ক্ষমতার BiG-29, অথচ বাংলাদেশের বিমান বাহিনী ইসরায়েলের আকাশ কাঁপিয়ে দিয়ে লিভিং ইগল খেতাবদারি সাইফুল আজমের লিগ্যাসি বহন করছে। আমাদের বিমান বাহিনী এখনও 303 রাইফেল দিয়েও শত্রুর AK-47 কিংবা HK-416-এর সামনে বুক চিতিয়ে লড়াই করার সাহস রাখে। কিন্তু উচ্চ মহল যদি সেই দেশপ্রেম ও সাহস কাজে লাগাতে না পারে, তবে ব্যর্থতার গ্লানি সারা জাতির জন্য অপরিহার্য হয়ে উঠবে। এদিকে দিন দিন বাস্তবতা আরও কঠিন হচ্ছে। বাংলাদেশের রাডার প্রযুক্তি বহুদিন ধরেই ছিল প্রায় অকেজো। বিদেশি বাণিজ্যিক বিমান দেশের আকাশসীমা ব্যবহার করলেও তা চিহ্নিত করতে পারত না বাংলাদেশ। ফলে হারিয়েছে কোটি কোটি ডলারের বৈদেশিক মুদ্রা। ওপেন সোর্স ইন্টেল এবং বিভিন্ন ডিফেন্স রিসার্চ ফোরামের তথ্য মতে বাংলাদেশের আকাশে যদি কোনো হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ছড়ে, বিনা বাধায় তা দেশের আকাশসীমা পাড়ি দিতে পারবে। ব্যালিস্টিক মিসাইল তো দূরের কথা, ক্রুজ মিসাইল কিংবা স্থানীয়ভাবে প্রস্তুত রকেট ঠেকানোর ক্ষমতা বাংলাদেশের কতটুকু আছে, এটা খুবই বিবেচ্য বিষয়। অথচ স্বাধীনতার পর থেকে আমরা চেতনায় যতটুকু মনোযোগ দিয়েছি, তার সিকিভাগও যদি দেশের প্রতিরক্ষা শিল্প, প্রযুক্তি উন্নয়ন আর রকেট ও পরমাণু গবেষণায় দিতাম, তাহলে আমাদের সামাজিক কাঠামো, সম্মান মর্যাদা এবং দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় কিছুটা হলেও কাজ করত। অথচ আমাদের সামাজিক কাঠামোয় সর্বোচ্চ সম্মান ও মর্যাদা দিয়েছে BCS ক্যাডার ও বিভিন্ন সরকারি চাকরিকে। অথচ 2024 সালের এপ্রিল মাসের তথ্য বলছে বাংলাদেশের পরমাণু বিজ্ঞানীরা টানা 2 মাস বেতন পাচ্ছিলেন না। যে দেশের বিজ্ঞানীরা বেতন ও ন্যূনতম সামাজিক মর্যাদার জন্য সংবাদ সম্মেলন করে জাতির দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য হন, সে দেশে আর যাই হোক, মিসাইল বানানো তো দূরে থাক, একটি রোবট পুতুলও বানানো সম্ভব না। হ্যাঁ, একটা সময় আমরা দেখেছি রোবট সোফিয়া পুতুল নাটক, এগুলো জাতি বুঝে ফেলেছে, তার গচ্ছা তো আমরা দিচ্ছি। দেখেন, গত পরশু আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের লিখেছেন, থাইল্যান্ডের AI সম্মেলনে আমন্ত্রণ পেয়েছিল বাংলাদেশ, অথচ সেখানে গিয়েছেন দেশের একজন প্রশাসন ক্যাডারের আমলা, যার কোনো কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ AI ইন্টেলিজেন্স সম্পর্কে কোনো ধারণা নেই। হায় সেলুকাস!
যেখানে বিজ্ঞানীর চেয়ে প্রোটোকলের গুরুত্ব বেশি, সেখানে তথ্য প্রযুক্তিতে স্বাবলম্বী হওয়া কল্পনাও করা যায় না। ইরান আন্তর্জাতিক চাপের মধ্য দিয়েও নিজেদের অস্ত্রশস্ত্র যথেষ্ট উন্নত করেছে, যার প্রমাণ আমরা ইরান ও ইসরায়েল যুদ্ধের গত কিছুদিন ধরেই দেখতে পাচ্ছি। আমাদের দেশের স্বাধীনতার পর থেকে যদি বাংলাদেশের মেধাগুলোকে কাজে লাগাতাম, বাংলাদেশের বিজ্ঞানী ও পরমাণু গবেষণা ও এরোস্পেস গবেষণায় মাতব্বরি না করে মেধাকে ঠাঁই দেওয়া হতো, বাংলাদেশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক দূর এগিয়ে যেত। বর্তমান বিশ্ব ব্যবস্থায় দাঁড়িয়ে কঠিন বাস্তবতা মনে করিয়ে দিচ্ছে সামরিক সক্ষমতা মানে শুধু যুদ্ধের প্রস্তুতি নয়, বরং এটি একটি রাষ্ট্রের প্রতিরোধ শক্তি ও আত্মমর্যাদার প্রশ্ন। বাংলাদেশ যদি প্রযুক্তি ও প্রতিরক্ষায় বিনিয়োগ না করে, তবে এই ভূরাজনৈতিক প্রতিযোগিতায় প্রান্তিক এক ব্যানানা স্টেট হয়ে বাংলাদেশের ভাগ্য ঠেকানো কঠিন হয়ে পড়বে। বাংলাদেশের অবস্থান খুবই কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চলে, যেখানে অবস্থান করে বিশ্বের নানা প্রান্তরের প্লেয়িং ফিল্ডের অনুত্তেজক ভূখণ্ডের মতো হাত গুটিয়ে বসে থাকার সুযোগ কম। ইরান আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে এখনও সময় শেষ হয়ে যায়নি। সাহস, দৃষ্টিভঙ্গি ও বিজ্ঞানভিত্তিক নীতিই পারে আগামী 20 বছরের মধ্যে গেম চেঞ্জ করে দিতে। তা না হলে ভবিষ্যতে বাংলাদেশের আকাশে মিসাইল যদি উড়েই আসে, তবে আমরা সমবেত কণ্ঠে সমস্বরে গাইতে বাধ্য হব, আমাদের কিচ্ছু করার ছিল না, না না গো। ধন্যবাদ আপনাদেরকে।